নার্সিংহোমে যারা কাজ করে তারা নার্সিংহোমের এমন একটা দিক দেখে যা সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়। প্রতিটি রোগী তাদের সাথে একটি অনন্য গল্প নিয়ে আসে এবং প্রতিটি মানুষের জীবনের উত্থান পতন তাকে অদ্ভুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। নার্সিংহোমে মৃত্যুর পর সেই মানুষের আসল গুরুত্ব বোঝা যায় এবং ভালো মানুষের মুখোশ বেরিয়ে আসে। কিছু লোক এত ভাগ্যবান হয় যে তাদের মৃত্যু তাদের প্রিয়জনদের জন্য গভীর দুঃখের কারণ হয়। তাদের মৃত্যুর খবর শুনে তাদের আত্মীয় স্বজন বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু আমি এমন মৃত্যুও দেখেছি যেখানে মৃত ব্যক্তিকে বাড়ি নিয়ে যাওয়া ও তার পরিবারের লোকেরা একটি বোঝা মনে করে। কেউ কেউ মৃত্যুর আগে প্রিয়জনের চোখের জল দেখে হাসি মুখে পৃথিবী থেকে বিদায় নেয়, আবার কেউ কেউ তাদের প্রিয়জনের মুখটা দেখারও সুযোগ পায় না। নার্সিংহোমের পরিবেশ আমাকে শিখিয়েছে যে এই পৃথিবীতে মানুষের কত রূপ এবং কিভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন মুখোশ পরে বেঁচে আছে। টাকা যেমন মৃত্যুকে আটকাতে পারে না, তেমনি দরিদ্র কখনো মৃত্যুর কারণ হয় না, কারণ বেশিরভাগ সময় ক্ষুধা ও তৃষ্ণা নিয়েও মানুষ রোগের সাথে লড়াই করে বেঁচে থাকে, অথচ সুস্থ মানুষও হঠাৎ করে মারা যায়। ধনী লোকেরা সামান্যতম অসুস্থতাতেও মারা যেতে পারে। তবে প্রথমবার নার্সিংহোমে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা আমাকে হতবাক করে দিয়েছিল। একদিন সন্ধ্যায় নার্সিংহোমে আসা এক বৃদ্ধ আমাকে বাজেভাবে চমকে দিয়েছিল। সে বয়স্ক ছিল, কিন্তু তার মৃত্যু হয়নি, বরং সে সিস্টার মনীষা একজন বয়স্ক ব্যক্তিকে খুব খারাপ অবস্থায় নার্সিংহোমে আনা হয়েছে, তাই এখনই ডাক্তার অশোক আপনাকে ডাকছে। সন্ধ্যা প্রায় 6টা নাগাদ একজন ওয়ার্ড বয় এসে আমাকে অদ্ভুত সুরে এই খবরটা দিল। আমি তার কথার অর্থ সঠিকভাবে না বুঝেই আমার কাজ ফেলে দ্রুত ডাক্তার সাহেবের অফিসের দিকে ছুটে গেলাম। যদিও আমার মতো একজন সাধারণ নার্সের কোনো সিনিয়র ডাক্তারের সাথে বিশেষ কোনো কাজ থাকে না। আমি সম্প্রতি এই নার্সিংহোমে একজন সাধারণ নার্স হিসেবে যোগ দিয়েছি। না আমার কোনো বিশেষ অভিজ্ঞতা ছিল, আর না আমার বয়স বেশি ছিল। আমার বাকি সহকর্মী নার্সরা সাধারণ ওয়ার্ডের ডিউটি করত, কিন্তু আমার বাবার পরিস্থিতির কারণে সিনিয়র ডাক্তার অশোক আমাকে তার সাথে রাখতেন। ডাক্তার অশোক তার প্রফেশনের প্রতি অত্যন্ত সৎ মানুষ ছিলেন। তার অভিজ্ঞতা এবং নিষ্ঠা দেখে মাঝে মাঝে আমার মনে হতো আমি একেবারেই অকেজো মেয়ে। যদিও আমি বেশ চালাক চতুর এবং ডাক্তার হওয়া আমার অনেক দিনের স্বপ্ন ছিল, কিন্তু পরিস্থিতির চাপে আমাকে নার্সিং করতে হয়। আমার বাবা এই নার্সিংহোমের একজন নামকরা ডাক্তার ছিলেন, কিন্তু কয়েক বছর আগে এক গাড়ি অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। আমি আমার বাবার দ্বিতীয় পক্ষের একমাত্র সন্তান ছিলাম। আমার সৎমা অনেক আগেই মারা গিয়েছিল এবং তার সন্তানেরা প্রাপ্তবয়স্ক ছিল। যদিও আমি এখনও তাদের দেখিনি, বাবার মৃত্যুর পরে বাধ্য হয়ে আমাকে নার্সিংয়ের কোর্স করে এই নার্সিংহোমে চাকরি নিতে হয়। আমার বাবার এক বন্ধু আমাকে এই চাকরিটা পাইয়ে দিয়েছিলেন এবং একজন সম্ভাবনাময় তরুণ ডাক্তারের হাতে তুলে দিয়েছিলেন। এটি একটি বেসরকারি এবং খুব দামি হাসপাতাল ছিল। বাবার সেই বন্ধু বলেছিলেন ডাক্তার অশোক এখানকার সেরা ডাক্তারদের মধ্যে একজন। তার কাছ থেকে শিখলে অল্প সময়ের মধ্যেই তোমার উন্নতি হবে। আমি ভেবেছিলাম এটি কেবল সান্ত্বনা, কিন্তু তার কথা সত্যি ছিল যে ডাক্তার অশোক সত্যিই খুব অভিজ্ঞ এবং বুদ্ধিমান ডাক্তার ছিলেন। তার মুখে সর্বদা একটি অসাধারণ গাম্ভীর্য বিরাজ করত। শুরুতেই ডাক্তার সাহেব স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন যে তিনি অলস এবং অপদার্থ লোকেদের একেবারেই পছন্দ করেন না। তিনি আমাকে কঠোরভাবে বলেছিলেন যে তুমি যদি কাজে অবহেলা করো তাহলে তোমাকে সাথে সাথেই বরখাস্ত করে দেব। তার কাছ থেকে আমার অনেক কিছু শেখার ছিল, তাই সেদিন থেকেই আমি সর্বদা হৃদয় দিয়ে কাজ করেছি এবং কখনোই ডাক্তার সাহেবকে অভিযোগের সুযোগ দিইনি। আমিও পরিশ্রমী মেয়ে ছিলাম, তাই আগ্রহের সাথেই অভিজ্ঞতা অর্জন করতে চেষ্টা করতাম। আমি যখন ডাক্তার সাহেবের কাছে পৌঁছালাম তখন তিনি আমাকে নিয়ে সেই ঘরের দিকে যেতে লাগলেন যেখানে রোগীকে রাখা হয়েছিল। আমি সেই ঘরের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে থমকে দাঁড়ালাম। দরজার বাইরে প্রায় যুবতী এক অত্যন্ত সুন্দরী মেয়ে বসেছিল এবং খুব খারাপভাবে কাঁদছিল, কিন্তু সে যে ড্রেস পরেছিল তা আমাকে চমকে দিয়েছিল। ড্রেসটি খুবই পাতলা এবং টাইট, যার ফলে তার শরীর স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। সম্ভবত তার সেদিকে কোনো খেয়ালই ছিল না, কেননা মেয়েটির সুন্দর মুখে উদ্বেগ এবং দুঃখের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছিল। আমাদের সাথে থাকা অন্য ডাক্তার জানালেন
যে মেয়েটি এই রোগীর সাথেই এসেছে এবং একটানা কেঁদে যাচ্ছে, কিছুতেই থামানো যাচ্ছে না। তার অবস্থা দেখে আমার খারাপ লাগছিল, কিন্তু তার এই অদ্ভুত ড্রেস দেখেও অবাকও লাগছিল। সমস্যা নিজের জায়গায়, কিন্তু তার এই ড্রেস পরিবর্তন করে আসা উচিত ছিল। যদিও আমি তাকে এই কথা বলতেও পারছিলাম না। এই কথা ভাবতে ভাবতে আমি ডাক্তার সাহেবের পিছন পিছন ঘরের ভিতরে ঢুকলাম। ঘরে ঢোকার সাথে সাথে দুই ডাক্তার রোগীর কাছে এগিয়ে গেলেন। আমার পুরো মনোযোগ ডাক্তার সাহেবের উপরে ছিল। ডাক্তার অশোক রোগীকে দেখলেন এবং এক মুহূর্তের জন্য হঠাৎ তার মুখের পরিবর্তন দেখে অবাক হয়ে গেলাম। যখন আমি ঘুরে সেই রোগীর দিকে তাকালাম, তখন আমার চোখ বিস্ময় হতবাক হয়ে গেল এবং আতঙ্কে আমার মুখ একেবারে লাল হয়ে গেল। অন্য ডাক্তারও ঘাবড়ে গিয়ে আমাকে বললেন, সিস্টার মনীষা, আপনি কিছুক্ষণের জন্য বাইরে যান, দরকার হলে আমরা আপনাকে ডাকব। আমি লজ্জায় মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এলাম এবং তখনই আমি ওয়ার্ড বয়ের কথার মানে বুঝতে পারলাম। রোগী সত্যিই খুব খারাপ অবস্থায় ছিল এবং তার অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে কেমন অবস্থায়। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে এসেছে। ঘরের বাইরে বসা মেয়েটিও বেশ পাতলা ও আঁটুসাঁটু ড্রেস পরেছিল, যার কারণে তার শরীর স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তাদের দুজনের এই অবস্থা দেখে আমার মধ্যে এক অদ্ভুত দ্বিধা কাজ করছিল। আমি বুঝতে পারছিলাম না যে এই লোকটার হঠাৎ কী হয়েছিল যে তাকে এই অবস্থায় হাসপাতালে আনতে হলো। সুযোগ বুঝে আমি মেয়েটির কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিলাম এবং তারপর জিজ্ঞেস করলাম এই রোগীকে এবং তার কি হয়েছে। সে আমার দিকে তাকালো এবং তারপর যা বলল তা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি অবাক হয়ে সেই সুন্দরী মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। সে বলতে লাগলো, আমরা দুজন একে অপরকে ভালোবাসি এবং খুব শীঘ্রই আমরা বিয়ে করতে যাচ্ছিলাম। আমি তো ভেবেছিলাম এই মেয়েটি হয়তো সেই বৃদ্ধের যুবতী সুন্দরী স্ত্রী, কিন্তু এত নির্দয় বলেছে যে এই লোকটার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল এবং সেটাকে এই মেয়েটা ভালোবাসার নাম দিচ্ছিল। আমাদের এখানে এখন এটা এতটাই সাধারণ হয়ে গেছে যে বিয়ের আগে রীতিমতো ভালোবাসার নাম দিয়ে সব কিছু করে বেড়ানো যায়। মেয়েটি বলতে লাগলো, আমরা দুজনে একসাথে পার্টি করছিলাম, কিন্তু হঠাৎ করে এর কি হলো কে জানে, এ একেবারে নিস্তেজ হয়ে যায়। আমি তাকে জাগানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু সে একটুও নড়াচড়া করছিল না। তাই আমি ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এসেছি। তখনই আমি জানতে পারলাম যে অবৈধ মেলামেশার ফলে এই লোকটার এই পরিণতি হয়েছে। কিছুক্ষণ পরেই ডাক্তার রোহিত আমাকে ডাকলে আমি দরজার কাছে পৌঁছানোর সাথে সাথে তিনি আমাকে যা বললেন তা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। তিনি বললেন, এই লোকটা মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে ঘুরে মেয়েটির দিকে তাকালাম। মেয়েটিও ঘাবড়ে আমার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি তাকে এই খবরটা কিভাবে জানাবো। আমি এখনও এত অভিজ্ঞ ও শক্ত মনের হইনি যে সাহসের সাথে রোগীর মৃত্যুর খবর তার আত্মীয়দের দিতে পারি। আমার এই সমস্যা ডাক্তার অশোক সমাধান করে দিলেন। তিনি বাইরে এসে গম্ভীর স্বরে মেয়েটিকে সরাসরি বললেন যে এই লোকটা 2 ঘন্টা আগেই মারা গেছে। নার্সিংহোমে আনার আগেই সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ডাক্তারের কথা শুনে সেই মেয়েটির রাগের চোখে আমাদের দিকে এমনভাবে তাকাতে লাগলো যেন সে আমাদের কথা বিশ্বাস করছে না। এই সময় আমি অনুভব করলাম যে ডাক্তার রোহিত আমাদের চোখ এড়িয়ে যাচ্ছেন, যেন তিনি কিছু লুকাচ্ছেন। হঠাৎ করে মেয়েটি চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, এটা হতে পারে না, সে একেবারে ঠিক ছিল, নিশ্চয়ই কেউ তাকে মারার জন্য কিছু একটা করেছে। তার এই মৃত্যু স্বাভাবিক না, নিশ্চয়ই তার শত্রুরা তাকে শেষ করার জন্য কিছু করেছে, কারণ সে একদমই সুস্থ ছিল। ডাক্তার রোহিত তাকে বোঝানোর চেষ্টা করলেন যে এই লোকটা হঠাৎ করেই হার্ট ফেল করে, যার কারণে তার মৃত্যু হয়েছে। মেয়েটি শোকে ভেঙে পড়ে, মাথা নিচু করে কাঁদতে লাগলো এবং বলল, আমরা দুজন খুব খুশি ছিলাম, আমাদের কোনো কিছুরই কোনো অভাব ছিল না, তাহলে হঠাৎ তার হার্ট ফেল কীভাবে হয়ে গেল, যেখানে তার কোনো হার্টের রোগী ছিল না। আমি মেয়েটির কাছে বসেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে সম্ভবত লোকটিকে বীজ দেওয়া হয়েছিল। আমি দুজন ডাক্তারের কথা বিশ্বাস করে নিয়েছিলাম যে সে মারা গেছে, কিন্তু সেই সময় ঘরের ভিতরে কি হয়েছিল তার আসল সত্য আমি আন্দাজও করতে পারিনি। মেয়েটি কাঁদছিল এবং প্রশ্ন করছিল, এদিকে ডাক্তার রোহিতকে বিভ্রান্তি দেখাচ্ছিল এবং অসম্পূর্ণ উত্তর দিচ্ছিল।
তাকে দেখে মনে হচ্ছিল না যে তিনি একজন অভিজ্ঞ ও পেশাদার ডাক্তার। অন্যদিকে আমার সিনিয়র ডাক্তার অশোক একেবারে চুপচাপ দাঁড়িয়েছিলেন। সম্ভবত এই ব্যাপারগুলোই মেয়েটিকে আরও বেশি সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিল। হঠাৎ করে মেয়েটি যে দাবি করল তা শুনে আমরা তিনজনই চমকে গেলাম। সে বলল, আমি এই মৃতদেহর পোস্টমর্টেম করতে চাই। আমি অবাক হয়ে গেলাম যে এই মেয়েটির সাথে সেই বৃদ্ধের কোনো বৈধ সম্পর্ক ছিল না। তাহলে সে কি অধিকারে পোস্টমর্টেমে দাবি করতে পারে? আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে রোগীর সাথে তার কোনো বৈধ সম্পর্ক নেই, তাই সে পোস্টমর্টেমের দাবি করতে পারে না। এ কথা শুনে মেয়েটি ডেকে গেল এবং বলল, সম্পর্ক নেই মানে? আমরা 1 বছর ধরে একসাথে ছিলাম, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। মেয়েটি তার কথায় অনুর রইল। তার পুরো বিশ্বাস ছিল যে তার হবু স্বামীর প্রথম স্ত্রী তাকে শেষ করে দিয়েছে, যাতে সে দ্বিতীয় বিয়ে করতে না পারে। ডাক্তার অশোক হঠাৎ করে বললেন, ঠিক আছে, আমরা পোস্টমর্টেম করব, তখন সব পরিষ্কার হয়ে যাবে। তিনি পোস্টমর্টেমের প্রস্তুতি শুরু করার জন্য বললেন এবং মেয়েটির কাছ থেকে কিছু প্রয়োজনীয় কাগজে সই করিয়ে নিলেন। যখন থেকে আমি এই হাসপাতালে এসেছি, এতেই আমার প্রথম পোস্টমর্টেম ছিল, যাতে আমি অংশ নিচ্ছিলাম। আমি নার্ভাস ছিলাম, কেননা পোস্টমর্টেম করা কোনো সহজ কাজ নয়। ডাক্তার অশোকের হাবভাব আমার অদ্ভুত লাগছিল। তার চোখে মুখে রাগ ভরা ছিল। আমি বুঝতে পারছিলাম না যে ডাক্তারের মুখে এমন ভাব কেন, কারণ আমি সবসময় তাকে শান্ত ও স্থির থাকতে দেখেছি। তাকে কখনোই বেশি আবেগপ্রবণ বা চিন্তিত হতে দেখিনি। যদি কোনো রোগীর মৃত্যু হতো, ডাক্তার অশোক সরাসরি স্পষ্ট ভাষায় খবর দিয়ে এক পাশে সরে যেতেন। কিন্তু সেদিন প্রথমবার তার মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল এবং তিনি নার্সিংহোমের নিয়মও ভাঙছিলেন। আমি সাধারণ একজন নার্স, তাই চুপ করে থাকতে বাধ্য ছিলাম। কিন্তু আমার এটা মনে হচ্ছিল যে এই সব কিছু ঠিক হচ্ছে না, কেননা মেয়েটি লোকটির স্ত্রী না, শুধু প্রেমিকা ছিল। আর নার্সিংহোমের নিয়ম অনুযায়ী পরিবারের অনুমতি ছাড়া পোস্টমর্টেম করা যায় না। আমি একজন সামান্য নার্স হয়ে এই নিয়ম জানতাম। তাহলে এত যোগ্য ডাক্তার কেন এই মেয়েটির কথায় রাজি হয়ে পোস্টমর্টেম করতে উদ্যত হয়েছেন? আমি এতটাও বোকা না যে এইসব বুঝতে পারতাম না। আমার ভেতরে ভেতরে মনে হচ্ছিল যে এই দুই ডাক্তার কিছু একটা লুকাচ্ছেন। আমার সেই বৃদ্ধের পরিবারের জন্য খারাপ লাগছিল, যারা তার মৃত্যুর খবর এখনও জানে না। আর এদিকে পোস্টমর্টমের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মেয়েটি অনবরত কাঁদছিল আর ভেঙে পড়ছিল। আমি মেয়েটিকে মন শক্ত করতে বললাম। তখন সে অদ্ভুত স্বরে বলল, এই বুড়োর মৃত্যুতে আমার কোনো দুঃখ নেই, আমি শুধু কাঁদছি আমার ভবিষ্যতের কথা ভেবে। তার কথা বলার ধরন দেখে আমি স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটি তার কপালের উপরে ঝুলে আসা চুলগুলো সরিয়ে বিড়বিড় করে বলল, এই বুড়োর সম্পত্তি আর নিজের জন্য ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখে। আমি আমার সম্মান আর নিজেকে এই বুড়োর হাতে সঁপে দিয়েছিলাম, কিন্তু আমি কি পেলাম? তারপর সে নিজের শরীর দেখিয়ে বলল, বুড়ো মরার আগ পর্যন্ত আমাকে ব্যবহার করেছে, আর তারপরে চুপচাপ মরে গেল। মেয়েটির কথা শুনে আমি হতভম্ব হয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। সে তিক্ত হেসে বলল, আমি কোনো ধনী বা আধুনিক মেয়ে নই, আমি তো একজন অসহায় মেয়ে, যে তার ধনী বসের মিষ্টি কথায় ভুলে নিজের আসল পরিচয় ভুলে গিয়েছিল। এই বুড়ো আমাকে লোভ দেখিয়েছিল যে বিয়ের পরে একটা বাড়ি আর 3 কোটি টাকা আমার নামে করে দেবে। তার কথা শুনে আমিও রাজি হয়ে আমার জীবন যৌবন তার জন্য নষ্ট করে দিয়েছি। দারিদ্র্য আর অভাব আমাকে রোজগার করতে বাধ্য করে দিয়েছিল। সময় মতো বিয়ে হয়নি, আর বিয়ের বয়সও পেরিয়ে গিয়েছিল। তাই ভেবেছিলাম এই বুড়োর সাথে জীবন কাটাবো, আর এই অজুহাতে আমার পরিবারের জীবন ভালো হয়ে যাবে। কিন্তু গত 1 বছর ধরে এই বুড়ো শুধু আমাকে ভালোবাসার মিথ্যা আশ্বাস দিয়ে গিয়েছে। সে আমার সাথে জোর করে অবৈধ সম্পর্ক তৈরি করেছে, আর প্রতিবার হাজার হাজার টাকা দিয়ে আমাকে ভুলিয়ে রেখেছে, আর বিশ্বাস জাগিয়েছে যে সে আর তার পরিবারের লোকেদের রাজি করিয়ে আমাকে বিয়ে করবে। কিন্তু না পরিবারের লোকেরা কখনো রাজি হয়েছে, আর না আমাদের বিয়ে হয়েছে। মেয়েটির চোখের জল মুছতে মুছতে বলল, আমি কিছুই পেলাম না, না আমার সম্মান রইল, আর না আমি চলে যাওয়ার সময় ফিরিয়ে আনতে পারবো। না আমি ঘরে থাকলাম, আর না কোথাও যাওয়ার যোগ্য রইলাম। এই সমস্ত কথা বলে মেয়েটি হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি দুঃখের সাথে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর সেখান থেকে উঠে পোস্টমর্টেমের ঘরের দিকে এগিয়ে গেলাম।
কিন্তু সেখানে গিয়ে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমি যেন পাথরের মতো জমে গেলাম। এরপরে আমি তাড়াতাড়ি করে সেই বুড়োর কাছে গেলাম এবং তার নাড়ি পরীক্ষা করতে লাগলাম। কিন্তু তাকে দেখে আমার লজ্জা করতে লাগলো, কেননা সে তখনও বিবস্ত্র অবস্থাতেই পড়েছিল। লোকটা বেশ হাট্টা খাট্টা চেহারার অধিকারী। মুখের বয়সের চেয়ে শরীরের বয়স অনেক কম মনে হচ্ছিল। আমার বিশ্বাস হচ্ছিল না যে দুইজন ডাক্তার সেই মেয়েটিকে মিথ্যা বলেছে, কেননা সেই বুড়ো মরেনি, বরং জীবিত ছিল। আমি ঘাবড়ে গিয়ে বাইরে ছুটে গেলাম এবং ডাক্তার অশোককে জিজ্ঞেস করলাম, ডাক্তার, লোকটা তো মরেনি, এখনও তার শরীরে প্রাণ আছে, তাহলে মেয়েটিকে কেন মিথ্যে বলা হচ্ছে এবং তার পরিবারের লোকেদের খবর না দিয়ে কেন তার পোস্টমর্টেম করা হচ্ছে? আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু ডাক্তার রোহিত আমার কথা শুনে আমাকে ধমক দিয়ে ওখান থেকে এক পাশে নিয়ে গিয়ে গম্ভীর স্বরে বললেন, সিস্টার মনীষা, তুমি এসব ব্যাপারে নাক গলিও না। তোমাকে কি আর বোঝাবো, তুমি এখনো বোকা আর অবুঝ। আমরা পাগল নই। সেই বুড়োর অবস্থা সম্পর্কে আমরা সব জানি এবং আমাদের ধারণাও আছে। এরপরে তিনি আমার চোখের দিকে গম্ভীরভাবে তাকিয়ে বললেন, আমরা একবার যখন বলেছি যে রোগী মারা গেছে, তখন এই নিয়ে আর কোনো আলোচনা হবে না, কারণ এটাই সত্যি। আমি অবাক হয়ে ডাক্তার সাহেবের মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার এত সাহস ছিল না যে আমি তার সাথে তর্ক করতে পারতাম, কেননা আমার চাকরির প্রশ্ন ছিল। তাই চুপ করে রইলাম। আমরা পোস্টমর্টেমের জন্য ঘরে পৌঁছালাম, আর বাইরে সেই মেয়েটি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছিল। সে তার প্রথম স্ত্রী আর সন্তানদের দোষ দিচ্ছিল, যদিও তাদের কেউই সেখানে উপস্থিত ছিল না। আমি করুণ মুখে সেই বুড়োর দিকে তাকিয়ে রইলাম। সে ভেন্টিলেটরে ছিল এবং জীবিত ছিল, আর তার শ্বাস তখনও চলছিল। ভেন্টিলেটরে রাখার কাজটিও এই ডাক্তাররাই করেছিলেন। তার মানে তারা ভালো করেই জানতেন যে বুড়ো জীবিত। তাহলে ডাক্তার অশোক আর ডাক্তার রোহিত বাইরে গিয়ে মিথ্যা কথা কেন বললেন যে সে মারা গেছে? কোনো মৃত মানুষকে ভেন্টিলেটরে রাখা হয় না। তাই আমার মাথায় ঢুকছিল না যে এই ডাক্তাররা আসলে কি করতে চাইছেন। তারা একে অপরের সাথে ইশারায় কথা বলছিল, তাদের ইশারা আমি বুঝতে পারছিলাম না। ডাক্তার অশোক অদ্ভুত নজরে বুড়োর দিকে তাকাতে লাগলো। তাই আমার এক মুহূর্তের জন্য মনে হলো যে বুড়োকে কিছু হয়তো উলঙ্গ অবস্থায় আনা হয়েছিল, তাই হয়তো ডাক্তার অশোক তার প্রতি ঘৃণা অনুভব করছেন। কিন্তু এমন কখনো হয়নি যে ডাক্তার অশোক তার ব্যক্তিগত অনুভূতির কারণে কোনো রোগীর প্রতি ঘৃণা দেখিয়েছেন বা রাগের বশে তাদের চিকিৎসা করেননি। কেউই জানতো না যে এই বুড়ো কত পাপ করতে করতে এই অবস্থায় পৌঁছেছে। সে জীবিত ছিল এবং হয়তো চিকিৎসা দিয়ে তাকে আবার বাঁচানো যেত, কিন্তু এই মুহূর্তে যা কিছু হচ্ছিল তা ঠিক হচ্ছিল না। ডাক্তার অশোক সবেমাত্র সেই বুড়ো লোকটাকে ভেন্টিলেটর থেকে সরাতে শুরু করেছিল। তখনই হঠাৎ তার শরীরের একটা অংশে সামান্য নড়াচড়া দেখে আমি বিস্ময় হতবাক হয়ে গেলাম এবং আমি বললাম, ডাক্তার, আপনি এটা কি করছেন? আমার কথা শুনে ডাক্তার রেগে আমাকে চুপ করতে লাগলেন। বললেন, তারপরে তিনি যা করলেন তাতে আমার মুখ একেবারে বন্ধ হয়ে গেল, আর আমি হতবাক চোখে সে বৃদ্ধর দিকে তাকিয়ে রইলাম। এই অদ্ভুত পরিস্থিতিতে আমি খুব বাজেভাবে চমকে গেলাম। সেই বৃদ্ধ জীবিত অবস্থায় যত বড় পাপই করুক না কেন, তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু জেনে বুঝে এটি করা ঘোর অন্যায়। আমি বাড়ি ফিরেও অস্থির হয়ে কেবলই এসব ভাবছিলাম। আমার সেই মেয়েটির কথা মনে পড়ল, যখন পোস্টমর্টেমের পর ডাক্তার অশোক সেই বৃদ্ধের মৃতদেহ মেয়েটির হাতে তুলে দিলেন এবং রিপোর্ট দেখালেন, যাতে লেখা ছিল বৃদ্ধের মৃত্যুতে সন্দেহের কোনো অবকাশ নেই। না তাকে বিষ দেওয়া হয়েছে, না অন্য কিছু। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে রিপোর্ট দেখে মেয়েটি একেবারে স্তব্ধ হয়ে গেল। তখন আমি ডাক্তার রোহিতকে বললাম, এই পুরো লাশ তার বাড়ির লোকেদের দেওয়া উচিত। এই মেয়েটি না তার আত্মীয় আর না তার এ শেষকৃত্য করার কোনো অধিকার আছে। আমার কথা শুনে ডাক্তার রোহিত দুঃখের সাথে যা বললেন তাতে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। তিনি বললেন, এই বৃদ্ধের বাড়ির লোকেদের খবর দেওয়া হয়েছিল, কিন্তু তারা এমন চরিত্রহীন লোকের মৃত্যু দেখিতে স্পষ্ট অস্বীকার করেছেন। আমি ভাবতেও পারিনি কোনো সন্তান তার বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে এত অসন্তুষ্ট থাকতে পারে যে তারা মৃত্যুর পরে তার শেষকৃত্য করতেও অস্বীকার করতে পারে। আমার চোখে ডাক্তার অশোকের স্থান খুব উঁচু ছিল, কিন্তু সেদিন ডাক্তার অশোকের আচরণ আমাকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিয়েছিল। আমি অনেক দিন ধরে এইটাই ভাবতে লাগলাম যে সেই বৃদ্ধকে জেনে শুনে কেন মেরে ফেলা হলো, কিন্তু আমি এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। ভেন্টিলেটর থেকে সরানোর সময় সেই বৃদ্ধের একটি পা সামান্য নড়াচড়া করেছিল, দেখে আমি চমকে গেছিলাম, কিন্তু সেই নাড়াচাড়া শুধু আমিই দেখেছিলাম।
ডাক্তার রোহিত আমার কথায় বিশ্বাস করতে রাজি ছিলেন না। সে বারবার বলছিল তোমার কোথাও ভুল হচ্ছে। সেই সময় ডক্টর অশোক আমার দিকে যে দৃষ্টিতে তাকিয়েছিলেন তাতে আমি চুপ থাকতে বাধ্য হয়েছিলাম। সেই বৃদ্ধের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছিল, কিন্তু তার শ্বাস চলছিল। এই সব কিছু আমার হুঁশ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কয়েকদিন থেকে আমি এই বিষয়ে কারো সাথে কথা বলতেও পারছিলাম না, কেননা ডক্টর রোহিত খুব ব্যস্ত থাকতেন এবং ডাক্তার অশোকের মন মেজাজ কয়েকদিন থেকে খারাপ ছিল। তাই আমি বাড়িতে বসে মেডিকেলের বইপত্র ঘাঁটতে শুরু করলাম এবং অবশেষে যখন সেই বৃদ্ধের এই অবস্থার কারণ বুঝতে পারলাম তখন আমি হতভম্ব হয়ে গেলাম। কেননা আমি সেই বই পড়ে জানতে পারলাম যে সেই বৃদ্ধের ব্রেন ডেথ হয়েছিল এবং তার মস্তিষ্ক পুরোপুরি নিষ্ক্রিয় ও বন্ধ হয়ে যায়, যার কারণে মস্তিষ্কের সঙ্গে যুক্ত পুরো সিস্টেম কাজ করা বন্ধ করে দিয়েছিল। ব্রেন ডেথকেও মৃত্যু বলা হয়, কারণ এতে মানুষ মেশিনের সাহায্যে কৃত্রিমভাবে শ্বাস নেয়, কিন্তু তার জ্ঞান বা পুনরায় জীবিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ তার বাকি শরীরও মারা যায়। সাধারণত কোনো ব্লেন্ডেড ব্যক্তির শরীরে কোনো নড়াচড়া দেখা যায় না, কিন্তু সেই বৃদ্ধের পায়ে স্পষ্টভাবে নড়াচড়া দেখা যায়। তাই যখন আমি এই কথা আমার বাবার এক বন্ধু, যিনি একজন বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন, তাকে জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন ব্রেন ডেথের অনেক কারণ থাকতে পারে। কখনো কখনো অত্যাধিক যন্ত্রণায় ব্রেন ডেথের শিকার ব্যক্তি সামান্য নড়াচড়া দেখতে পারে। সেই বৃদ্ধের পরিণতি কী হয়েছিল তা আমার ধারণার বাইরে ছিল, কিন্তু আমি তাকে নিয়ে চিন্তা করতে থাকতাম। আমাদের হাসপাতালে এমন অনেক রোগী আসতেন যাদের ব্রেন ডেথ হয়ে যেত, কিন্তু তাদের প্রিয়জন, পরিবার ও সন্তানদের জন্য সেটা মেনে নেওয়া অত্যন্ত কঠিন হতো। এমতো অবস্থায় কিছু লোক ভেন্টিলেটরে কৃত্রিম শ্বাস দিয়ে তাদের তৎক্ষণাৎ নার্সিংহোমে রাখে, যতক্ষণ না ঈশ্বরের ইচ্ছায় তাদের শ্বাসও পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু ডাক্তার অশোক এই ব্যাপারে একটুও দেরি করার প্রয়োজন মনে করেননি। তিনি তাড়াতাড়ি পোস্টমর্টেম করে তারপর তার রিপোর্ট তৈরি করে দিলেন। ডাক্তার অশোকের এটা করার আসল কারণ 1 বছর পরে যখন আমার কাছে স্পষ্ট হলো, তখন আমি হতবাক হয়ে গেলাম। 1 বছর পর হঠাৎ আমরা ডাক্তার অশোকের বিয়ের কার্ড পেলাম। নার্সিংহোমে তার সাথে কর্মরত সকল ঘনিষ্ঠ বন্ধুদের এই বিয়ের নিমন্ত্রণ জানানো হয়েছিল। বিয়ের দিন ডাক্তার সাহেবের বাড়ি পৌঁছে আমি অবাক হয়ে গেলাম যে ডাক্তার সাহেবের মতো ধনী ও সফল ব্যক্তি এত সাধারণভাবে বিয়ের অনুষ্ঠান করছেন। ডাক্তার সাহেবের মা খুবই সুন্দরী ও দয়ালু মহিলা ছিলেন। খেতে বসে অসাবধানে আমার পোশাকে একটু খাবার পড়ে গেল। তখন ডাক্তার সাহেবের মা আমাকে বললেন আমি যেন বাড়ির ভেতরের বাথরুমে গিয়ে আমার পোশাক পরিষ্কার করে নেই। বাথরুমে যাওয়ার জন্য বাড়ির ভেতরে ঢুকলে আমার নজর ঘরের দেওয়াল লাগানো ছবিগুলোর উপরে পড়ল এবং সেখানে একটা ছোট্ট ছবি দেখে আমি চমকে গেলাম। সেই ছবিতে ডাক্তার সাহেবের পুরো পরিবার ছিল, কিন্তু তাদের বাবার জায়গায় সেই বৃদ্ধ লোকটিকে দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম, যাকে খারাপ অবস্থায় আমাদের নার্সিংহোমে আনা হয়েছিল। সেই মুহূর্তেই আমি আমার ডাক্তার অশোকের অদ্ভুত আচরণের রহস্য বুঝতে পারলাম, যে নিজের বাবাকে এই অবস্থায় দেখার পরে তার ওপর দিয়ে কী গিয়েছিল। ডাক্তার সাহেবের রাগ এখন আমি পুরোপুরি বুঝতে পারছিলাম। ডাক্তার রোহিত তো তার সবচেয়ে ভালো বন্ধু ছিল, নিশ্চয়ই সেও এই সত্যিটা জানত। তখনই সেখানে ডাক্তার অশোক এলেন এবং আমাকে ছবির দিকে তাকিয়ে থাকতে দেখে তিনি এক মুহূর্তের জন্য থামলেন এবং বললেন, মনীষা, সেদিন হয়তো আমার আচরণ তোমার খারাপ লেগেছে, কারণ হয়তো তোমার মনে হয়েছিল আমি একজন মানুষকে ইচ্ছা করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি, কিন্তু আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। তাই তো আমি আমার বাবাকে ভেন্টিলেটরে রেখেছিলাম এবং সেই মেয়েটিকে মিথ্যা বলে তাড়াতে চেয়েছিলাম, কিন্তু যখন সে পোস্টমর্টেমের জন্য জোর করলো তখন তুমি তার পক্ষ নেওয়ায় রেগে গিয়েছিলাম। এরপরে ডাক্তার সাহেব গভীর শ্বাস নিয়ে বললেন, আমি আমার মাকে ফোন করে সব বলেছিলাম। তখন তিনি বললেন, তোর বাবার তো আগেই মৃত্যু হয়েছে, তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই। সে সারা জীবন আমাদের জন্য একটা কলঙ্ক ছিল, যে গরিব যুবতী মেয়েদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের স্বীকার করত। আজ আমাদের কোনো ভয় নেই যে আমার বাবা লোকের সামনে এসে তার আসল রূপ দেখাবে। ডাক্তার সাহেব এই কথা বলে সেখান থেকে চলে গেলেন, আর আমি সেই বদমাশ বুড়োটার কথা ভাবতে লাগলাম, যে বেঁচে থেকেও নিজের সন্তানের ভালোবাসা অর্জন করতে পারেনি। ভগবান আমাদের এমন পরিণতি থেকে রক্ষা করুন এবং আমাদের সঠিক পথে চলার বুদ্ধি দিন। তো বন্ধুরা, গল্পটি এই পর্যন্তই। গল্পটি তোমাদের ভালো লেগেছে আমি জানি। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।